হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এই অধ্যায়ের লাস্ট ক্লাসে চলে আসছি। আগের ৫ টা ক্লাসে আমি এই সৌরজগৎ এবং ভূমণ্ডল সম্পর্কে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কিছুই পড়িয়েছি। মানে যেগুলো তোমাদের বইয়ে আছে এবং বইয়ের ভিতরে আলোচনা করা নাই বাট বুঝার জন্য কাজে লাগে আমি সেগুলো আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা একেবারে লাস্ট যেই টপিকটা আছে এই অধ্যায়ের সেটা হচ্ছে জোয়ার ভাটা নিয়ে আলোচনা করব। তো জোয়ার ভাটা নিয়ে আসলে এই শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, তাই না? শব্দ খুবই পরিচিত যে জোয়ার হয়, ভাটা হয় ইত্যাদি, ইত্যাদি। বাট এটা আসলে কেন হয়? কতক্ষণ পরে, পরে হয়? এবং মানে যে কতক্ষণ পরে, পরে হয় এইটা হচ্ছে এখানকার সবচাইতে জটিল একটা বিষয় যেটা বুঝতে আমাদের একটু কষ্ট হয়ে যায়। তবে আমি প্রত্যাশা করব তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করেছো, বিশেষ করে এই ক্লাসের ঠিক আগের ২ টা ক্লাস, ওই ২ টা ক্লাসের ভিতরে কিন্তু পৃথিবীর যে ঘোরার ব্যাপারটা, ঋতু পরিবর্তন, দিন-রাত্রি হ্রাস বৃদ্ধি, সময়ের যে ব্যবধান সেগুলো খুব ভালো করে বোঝার কথা এবং সেইটার সাথে এইটা কিছুটা কানেক্টেড। তো আজকে আমার কাছে খুবই পছন্দের একটা টপিক হচ্ছে জোয়ার ভাটা। আশা করি আজকে তোমাদের এইটাও বুঝতে কোনো ধরনের সমস্যাই হবে না। সো আমরা কথাবার্তা না বাড়িয়েই মেইন আলোচনায় চলে যাব। তার আগে আমার ছোট্ট করে পরিচয়টা দিচ্ছি। আমার নাম কামরুল হাসান শাহিদিন। ইতিমধ্যে তোমরা যদি আগের ৫ টি ক্লাস করে থাকো তাহলে আমার পরিচয় সম্পর্কে জেনে গেছো। এবং আজকে আরো ভালো করেই তোমরা জানতে পারবা, মানে টপিকটা বুঝতে পারবা আশা করি। এবং তোমাদের কাছে অনুরোধ করব তোমাদের যে সমস্ত ফ্রেন্ডরা অনেকেই আছে আমি জানি, আমি বলছি না যে আমাদের একেবারে সবকিছুই মানে তোমাকে এখান থেকে ভর্তি হয়েই তোমার সবকিছু অর্জন করে নিতে হবে। যেহেতু তুমি ফ্রিতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, সো আমি প্রত্যাশা করব তোমাদের বিভিন্ন ফ্রেন্ডদেরকে ব্যাপারটা জানানো, যারা এই অধ্যায়টা এখনো বুঝতে পারতেছে না। তাদেরকে বলবা যে শিখতে আসলে এখানে ফ্রিতেই এই অধ্যায়টা তুমি বুঝে নিতে পারবা। তাদেরকে নিয়ে আসবা যাতে ও একটু উপকৃত হয়। ঠিক আছে? মানে উপকার করাটাই এখানকার মেইন উদ্দেশ্য। তো আজকে আমরা কি জানবো? আজকে আমরা জোয়ার ভাটা সম্পর্কে বেসিক তথ্যগুলো জানবো এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করব জোয়ার ভাটার ব্যবধান, কতক্ষণ পর, পর জোয়ার ভাটা হয়। তারপর বুঝবো যে জোয়ার ভাটার মানে কারণটা আসলে কি, কি? এটা আসলে এই ব্যবধানের আগেই আমরা এটা জেনে ফেলবো। এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন শক্তিসমূহ, কি, কি শক্তির প্রভাবে এটা ঘটে এবং জোয়ার ভাটার প্রভাবগুলো কি, কি? প্রভাব ব্যাপারটা তোমরা নিজেরাই পড়ে ফেলতে পারবা। এটা আসলে কি ধরনের প্রভাব ফেলে তোমরা নিজেরাই পড়তে পারবা, বাট এখানেও আমি একটু আলোচনা করে দেব। তো প্রথমেই আমরা একটু ছোট্ট করে একটু অ্যানিমেশনের মতো কিছু একটা দেখার চেষ্টা করি। এই যে দেখো এটা ঘুরতেছে, তার মানে আমরা তো জানি আমার হাতেও একটা পৃথিবী আছে। এই পৃথিবীটাও এইভাবে ঘুরতে থাকে, তাই না? এইভাবে ঘুরতে থাকে। তো এখানেও পৃথিবীটা ঘুরতেছে, কিন্তু এই জায়গায় একটা জিনিস দেখো, এইটা হচ্ছে চাঁদ, তাই না? এটা হচ্ছে চাঁদ। এবং মজার ব্যাপার পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আর এই চাঁদ ও কি করে? ও এই পৃথিবীর চারপাশে ঘুরে, তাই না? পৃথিবীর চারপাশে ঘুরে। তো সাধারণভাবে যদি আমরা বলি জোয়ার ভাটা জিনিসটা কি, তাহলে তুমি আরো ইজিলি বুঝতে পারবা এই ভিডিওটা বা এই ছবিটা দেখার মাধ্যমে। তোমরা যারা কক্সবাজার কিংবা বিভিন্ন সমুদ্র সৈকতে কখনো গিয়েছিলা, একেবারে পানিতে এইটুকু পানি ভরপুর ছিল একটা সময়, আবার প্রায় ৬-৭ ঘন্টা পরে গিয়ে দেখা যায় যে পানিটা অনেক দূরে চলে গেছে। এই যে এখন যে পানিটা অনেক বেশি নেমে গেছে, এইটাকে বলা হচ্ছে ভাটা। এই সময়টার নাম ভাটা। আবার যখন আমি যদি আবার আগের অবস্থানে একটু চলে আসি, এই যে পানি একদম ভরপুর পানি, এই সময়টা জোয়ার, মানে প্রচুর পানি। তার মানে পানিটা ফুলে উঠছে। এখন পানিটা ফুলে কোত্থেকে আসছে? পৃথিবীতে তো পানি ব্যাপারটা এরকম না যে আমার এই জায়গাতে জোয়ার হওয়ার জন্য নতুন করে পানি সৃষ্টি হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না। বরং এই যে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে যে পানিগুলো আছে, পানি তো এইটুকুই, তাই না? এই পানিটুকুই কখনো কখনো এইদিকে ফুলে ওঠে, কখনো কখনো এইদিকে ফুলে ওঠে। যখন যেদিকে পানিটা ফুলে ওঠে, মানে ব্যাপারটা এরকম, মনে করো আমার কাছে এত বড় একটা যদি প্লেট থাকে, আমি একদম সহজ বাংলায় বলি, একটা প্লেট মনে করো আমার কাছে আছে, প্লেটের ভিতরে আমি পানি রাখছি। প্লেটটাকে যদি আমি এভাবে কাত করে ধরি, তাহলে এক পাশে পানিগুলো জমা হয়ে যাবে, তাই না? বেশি পানি এক পাশে জমা হবে। আবার আমি যখন এদিকে কাত করব, তখন এই পাশে পানিটা বেশি জমা হবে। পানি কিন্তু সেম, বাট এই পাশে একসময় বেশি হচ্ছে, কখনো এই পাশে বেশি হচ্ছে। আর এই পাশে যখন বেশি হয় তখন এই পাশে কমে যায়, আর এই পাশে যখন বেশি হয় তখন এই পাশে কমে যায়। একেবারে খুব সিম্পল একটা
উদাহরণ, তুমি একটু জাস্ট চোখটা বন্ধ করলে ব্যাপারটা তোমার মাথার ভিতরে চলে আসবে। তো এখানেও একই ঘটনা, এই যে পানিটা এখন ভরে আছে, এটাকে বলা হচ্ছে জোয়ার, মানে এই সময় এখানে পানি আসছে, তার মানে পানিটা কোত্থেকে আসছে? ওই পৃথিবীর পানি হয়তো অন্য কোনো জায়গায় কমে গেছে, পানিটা এখানে চলে আসছে। আবার একটু পরে কি ঘটনা ঘটবে? আবার একটু পরে হচ্ছে এখান থেকে পানিটা কমে যাচ্ছে, মানে এই পানিটা কমে কোথায় যাচ্ছে? অন্য কোনো প্রান্তে গিয়ে হচ্ছে ওইখানে আবার পানিটা বেশি হয়ে যাচ্ছে। ওই যে প্লেট কাত করার মতো একটা অবস্থা, তাই না? প্লেট কাত করার মতো অবস্থা। তো এটাই হচ্ছে মূলত জোয়ার ভাটা। এটাই হচ্ছে জোয়ার ভাটা। যখন পানিটা বেশি থাকে তখন জোয়ার বলে, আর যখন পানিটা হচ্ছে কম যায় তখন ভাটা বলে। বলছে চন্দ্র এবং সূর্যের অবিরাম আকর্ষণের ফলে এক স্থানে পানি ফুলে ওঠে, অন্য স্থানে নেমে যায়। এখন এই যে পানিটা ফুলে উঠলো, পানিটা যা ফুলে উঠলো, এই ফুলে ওঠার পেছনে মূল কারণটা কি? এখানে বলা হচ্ছে চন্দ্র এবং সূর্যের অবিরাম আকর্ষণের ফলেই এক স্থানে পানি ফুলে উঠতেছে, আরেক স্থানে পানি নেমে যাচ্ছে। সমুদ্রের পানি প্রতি 12.5 ঘন্টা পর পর উঠানামা করে। সমুদ্রের পানি প্রতি 12.5 ঘন্টা পর পর উঠানামা করে। এগুলো কিন্তু বেসিক তথ্য, এইটারই অ্যানালাইসিস আমরা যাব একটু পরেই। জোয়ার ভাটা প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর হয়। এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সো এখানে তথ্যগুলো দেওয়া আছে। প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর জোয়ার ভাটা হয়, মানে আমার এই জায়গায় এখন জোয়ার হইছে, ঠিক 6 ঘন্টা পরে এখানে ভাটা হবে, আবার 6 ঘন্টা পরে এখানে জোয়ার হবে, আবার 6 ঘন্টা 13 মিনিট পরে এখানে ভাটা হবে। বুঝতে পারছো? এইভাবে পৃথিবীর আহ্নিক গতির কারণে কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। আবার কেন্দ্রাতিক শক্তি নামেও একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলো এখন আমরা এখানে বিস্তারিত খুব ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা তো এই চিত্রটা আমরা দেখেছি, একটু সুন্দর করে একটু মাথা খাটাও। কেমনে মাথা খাটাবা? আমি হচ্ছে এইখানে এটা নিলাম হচ্ছে পৃথিবী, এটা পৃথিবী, এটা হচ্ছে সূর্য, আর সরি চাঁদটা এই কালার নিয়ে নিতে পারি আমি চাইলে। এটা হচ্ছে মনে করো চাঁদ, ঠিক আছে? মানে ব্যাপারটা তো এরকমই। এই সূর্য থেকে হচ্ছে আমরা কি হয়, এই সূর্যের এরকম প্রচুর আলো ছড়ায় পড়তেছে, এই সূর্য থেকে আমরা আলো পাই, পৃথিবীতে আলো দিয়ে আমরা পৃথিবীটা চলে, আর এই পাশে চাঁদ। তো মানে ঘটনা কি ঘটে? পৃথিবী সূর্যের চারপাশে এইভাবে ঘোরার চেষ্টা করে, এইভাবে ঘোরার চেষ্টা করে, আর এই চাঁদ কি করে, ও পৃথিবীকে কেন্দ্র করে ও এইভাবে ঘুরে। তার মানে তিনটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। চাঁদ গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে সূর্য গুরুত্বপূর্ণ, আর আমাদের পৃথিবী তো আছে, মানে পৃথিবীর বুকে যেহেতু ঘটনাগুলো ঘটে, সব পৃথিবী তো আছে। এখন তুমি একটা কথা চিন্তা করে দেখো, যে পৃথিবীতে যে পানি রাশি আছে, এই পানি রাশি আসলে কোথায় আছে? এই ভূপৃষ্ঠে আছে, উপরের অংশে আছে, তাই না? এই যে আমি যদি হাতে আমার পৃথিবীটা আবার নেই, একটু মনোযোগ দিও, পানি রাশিগুলো কোথায় আছে? এই উপরের অংশে আছে। মানুষ কোথায় বাস করে? এই উপরের অংশে বাস করে। গাছপালা, পশু পাখি সব কোথায় থাকে? উপরের অংশে। পাহাড় পর্বত উপরের অংশে, মানে সবকিছু উপরের অংশে। কিন্তু আমরা পৃথিবীর উপরের অংশে যেই বস্তুগুলো আছে, যে জিনিসগুলো আছে, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি, এই দেখতে পাওয়া জিনিসগুলোর ভিতরে কোন জিনিসটা পৃথিবীর সাথে হালকাভাবে লেগে আছে? এই প্রশ্ন উত্তরটা একটু নিজেরা খুঁজে বের করো। এর উত্তর বের করতে পারলেই বাকি অংশ সহজ হয়ে যাবে। বলতেছি, আমরা এই যে পৃথিবীর বুকে চোখে দেখতে পাচ্ছি এমন কি কি আছে? মানুষ আছে, বড় বড় দালান আছে, পাহাড় আছে, পর্বত আছে, পানি আছে, তারপর হচ্ছে গাছপালা আছে, জঙ্গল আছে, বহুত কিছুই কিন্তু পৃথিবীর উপরে আছে। তো এরা কি পৃথিবীর সাথে লেগে আছে? কেউ অনেক ভারী, যেমন মানুষ, আমরাও লেগে আছি, তারপরে হচ্ছে বড় বড় পাহাড় পর্বত, সেও লেগে আছে। কিন্তু সবচেয়ে এই বস্তুগুলোর ভিতরে সবচেয়ে হালকা ভাবে কে লেগে আছে? মানে কে পৃথিবীর সাথে, মানে পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে কঠিন ভাবে লেগে নাই? এটা কিন্তু পানি, তাই না? পানি কঠিন ভাবে লেগে নাই বলেই কিন্তু, যদি পানিকে হচ্ছে একটা পাত্রের উপর রাখি, কাত করলেই পানি এদিকে চলে যায়, এদিক কাত করলে পানি এদিকে চলে যায়, তাহলে পৃথিবীর উপরেও যে পানিটা ভেসে আছে, এখানেও তো এই ঘটনা ঘটতে পারে। এখন পৃথিবী তো আর এরকম আমার থালা না যে আমি থালা কাত করে ফেললাম।
যে পৃথিবীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে যে কোনো কারণে এই পানিগুলো এক সাইডে জমা হয়ে যাইতে পারে। কারণ ওই যে বললাম, পানি সবচাইতে কম শক্তভাবে পৃথিবীর সাথে লেগে আছে, হালকাভাবে মানে ভাসতেছে। এখন এখান থেকে যদি এমন হইতো যে এইখানে কোনো বড় একটা বস্তু আছে, তাহলে পানিটা এখান থেকে এনে পড়ে যেতে পারতো। বুঝতে পারছো? মানে তুমি একটু মানে খুবই একটা সহজ হিসাব চিন্তা করো। তোমার এই হাতে মনে করো একটা গ্লাস আছে, ঠিক আছে? এই গ্লাস থেকে তুমি পানিটা যখন এবার মাটিতে ফেলবা, পানিটা পরে মাটিতে যাবে। কারণটা কি? মাটি হচ্ছে পানিকে আকর্ষণ করতেছে। যদি এমন হইতো যে পানিটা তুমি ফেলতেছো বাট পানিটা পরে যাওয়ার মতো কোনো কিছু নাই, তাহলে পানিটা কিন্তু পড়তো না। পানিটা হচ্ছে যাওয়ার মতো ও গ্লাসের সাথে লেগে থাকতো। তো পৃথিবীর ক্ষেত্রে এমনটা হয়েছে যে এই মহাবিশ্বের ভিতরে পৃথিবীর আশেপাশে এরকম বড় কিছু নাই বলে এই পানিটা এরকম পৃথিবী কাত হয়ে থাকলেও পানিটা হচ্ছে পড়ে যায় না, বরং এখানে একটু ফুলে ওঠে। এরকম বিভিন্ন কারণে পানিটা ফুলে ওঠে। এই ফুলে ওঠাটাই হচ্ছে মূলত জোয়ার। পৃথিবীর যে অংশে পানি যখন ফুলে উঠবে তখন ওইখানে কি মনে হবে যে অনেক পানি, জোয়ার। আর এই অংশে ফুলে ওঠা মানে কি? এইখানকার পানিগুলো তো এদিকে চলে আসে, এইখানকার পানিগুলো এখানে চলে আসে। তার মানে এই দুই জায়গায় তখন ভাটা হবে। কথা হচ্ছে পানিটা কেন ফুলে ওঠে? পানি ফুলে ওঠে মূলত দুইটা কারণে। পানি ফুলে ওঠে মূলত কয়টা কারণে? দুইটা কারণে। এক, মহাকর্ষ বল, আর দুই হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। এই দুইটা কারণে মূলত পানিটা ফুলে ওঠে। তুমি বোঝার চেষ্টা করো। সূর্য পৃথিবীকে তার দিকে আকর্ষণ করে, পৃথিবী নিজেও সূর্যকে তার দিকে আকর্ষণ করে। আবার চাঁদ পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে, আবার পৃথিবী চাঁদকে নিজের দিকে আকর্ষণ করে। তার মানে প্রত্যেকেই প্রত্যেককে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটার নাম কি? মহাকর্ষ শক্তি বা মহাকর্ষ বল। এবং এই শক্তির বলেই কিন্তু আমরা মানুষ পৃথিবীর সাথে লেগে আছি। পৃথিবী যখন ঘুরতে ঘুরতে, মনে করো যে বাংলাদেশ হচ্ছে এইখানে, পৃথিবী মনে করো ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেল, তাহলে আমরা নিজের দিকে পড়ে যাওয়ার কথা। কেন পড়ে যাচ্ছি না? কারণ পৃথিবী আমাদেরকে তার আকর্ষণে তার সাথে লাগায় রাখছে। এই যে গাছপালা, বাড়িঘর সব পৃথিবীর সাথে আকর্ষণটা থেকে লেগে আছে। তার মানে পৃথিবীর একটা আকর্ষণ শক্তি কিন্তু আছে। এখন এই পৃথিবীর আকর্ষণ শক্তি থাকার পরেও চাঁদের একটা আকর্ষণ শক্তি পৃথিবীর উপর আছে, আবার সূর্যের একটা আকর্ষণ শক্তি তারও পৃথিবীর উপরে আছে। এখন এই দুইটার ভিতরে একটা শক্তির ব্যালেন্সের কারণে পৃথিবী এই জায়গায় মনে করো স্থির হয়ে গেছে, যে এই জায়গা থেকে ঘোরাফেরা করে, ও এদিক থেকে এদিকেও যাইতে পারে না, এদিকেও যাইতে পারে না, এখানে সে স্থির আছে। মানে এখান থেকে এই লাইন বরাবর সে ঘুরছে। এখন চাঁদের ওইরকম একটা বিশেষ আকর্ষণের কারণে চাঁদ ওইরকম একটা এই আকর্ষণের মধ্যে সে ঘুরতেছে, এইভাবে সে ঘুরতেছে, তাই না? চাঁদ এইভাবে ঘুরতেছে। এই ঘোরার সময় চাঁদ কিন্তু তার আকর্ষণ পৃথিবীর উপর বজায় রাখছে। চাঁদের আকর্ষণ পৃথিবীর বুকে আছে। পৃথিবীর চারপাশে কি পানি আছে না? এই যে দিক দিয়ে প্রচুর পানি টানি আছে, পানি আছে। এখন তুমি চিন্তা করো, চাঁদ যদি এই জায়গায় থাকে, সে পৃথিবীকে তার দিকে আকর্ষণ করবে, তাই না? অবশ্যই করবে। এখন পৃথিবীর যে বস্তুগুলো পৃথিবীর চারপাশে আছে, যে উপাদানগুলো আছে, এর ভিতরে কোন উপাদানটা পৃথিবীর সাথে হালকাভাবে লেগে আছে? বলছিলাম পানি হচ্ছে পৃথিবীর সাথে হালকাভাবে লেগে আছে। বাকি অন্যগুলো হালকাভাবে লেগে না, বাকিগুলো সব শক্তভাবে লেগে আছে। এই কারণে পৃথিবী তো অনেক ভারী, পৃথিবীকে চাঁদ তার দিকে টানতে পারে না, সামান্য একটু টানতে পারে, মানে টানাটানি ভিতরে অতটা যায় না। কিন্তু পৃথিবীর উপরের অংশে যে পানিটা আছে, যে পানিটা হালকা হয়ে পৃথিবীতে লেগে আছে, ও এই সুযোগে ওর পানিটাকে টান দেয়। তখন পানিটা কি করে? চাঁদের আকর্ষণের কারণে চাঁদের দিকে এরকম ফুলে ওঠে, মানে চাঁদের দিকে এরকম ফুলে উঠতে থাকে। আর ফুলে ওঠা মানে কি? যে এই জায়গার পানিগুলাই মূলত চাঁদের দিকে এখানে গিয়ে ফুলে ওঠে, এই জায়গার পানিগুলো চাঁদের দিকে ফুলে ওঠে। বুঝতে পারছো? এই যে চাঁদের আকর্ষণে পানিটা ফুলে উঠলো, এটাই মূলত জোয়ার। এখন কথা হচ্ছে, চাঁদ এই জায়গায় আছে, তাহলে পানিটা এখানে ফুলে উঠছে। চাঁদ যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় যাবে, তখন পানিগুলো এইখানে কিন্তু ফুলে উঠবে। আবার যখন ঘুরে ঘুরে চাঁদ এখানে যাবে, তখন এইখানে ফুলে উঠবে।
এইখানে আসলে এখানে ফুলে উঠবে, এইখানে আসলে এখানে ফুলে উঠবে। মানে চাঁদ যখন যখন পৃথিবীর যে অংশের উপরে থাকবে সেখানে সেখানেই পানি ফুলে উঠবে, সেখানে সেখানেই পানি ফুলে উঠবে, আর সেখানেই সেখানেই জোয়ার হবে। তার মানে চাঁদের আকর্ষণের কারণেই পৃথিবীর বিভিন্ন জায়গায় পানিগুলো ফুলে ওঠে এবং সেখানে জোয়ার সংঘটিত হয়। মূল কথাটা বুঝলা? বহুত কাহিনী আছে, আমি আস্তে আস্তে বলতেছি। এটা হচ্ছে মূল কারণ। তার মানে এইখানে যদি জোয়ার হয়, এইখান থেকে পানিটা তো চলে গেছে, পানিটা গেছে কই? এখান থেকে না। তার মানে এখানে তখন ভাটা হচ্ছে, ভাটা হচ্ছে, এইখানেও তখন ভাটা হচ্ছে, কারণ এই দুইটা জায়গা থেকেই তো পানি গেছে। প্রশ্ন করতে পারো যে এই পাশের পানিগুলোর কি হইল? এই পাশের পানিগুলাও ফুলে ওঠে। এখন বলতে পারো যে ভাই এই পাশে তো চাঁদ নাই, তাহলে এই পাশে পানিটা কেন ফুলে উঠবে? এই পাশে পানিটা অন্য একটা কারণে ফুলে ওঠে, বুঝো কিন্তু। এইখানে সরাসরি কার আকর্ষণ দেখাইলাম? মহাকর্ষ শক্তি বা চাঁদের আকর্ষণের কারণে এটা ফুলে উঠলো। আমি বলছিলাম না আরেকটা শক্তি আছে, কেন্দ্রাতিক শক্তি। এই কেন্দ্রাতিক শক্তি জিনিসটা আসলে কি? কেন্দ্রাতিক শক্তি হচ্ছে, মনে করো আমি এখানে তোমাদের একটা ম্যাজিক দেখাই। আমি ধরো এই যে টিস্যুটা হচ্ছে আমি পৃথিবীর সাথে রেখে দিলাম, ঠিক আছে? আমি এখানে পৃথিবীর সাথে রেখে দিলাম। মনে করো এটা আমি শক্ত করে যদি লাগাইও দেই, ঠিক আছে? ধরো আমি লাগাইয়ে দিলাম এইভাবে। এখন যদি আমি পৃথিবীটা ঘুরাই, টিস্যু ছিটকে গেছে কিনা বলো? টিস্যু ছিটকে গেছে কিনা? ছিটকে কেন গেল? আমি তো লাগাই রাখছিলাম এবং এটা ধরে আছে কি জন্য? পৃথিবী আকর্ষণ করে আছে এই টিস্যুটাকে, বাট এটা ঘুরাইলে সে হচ্ছে ছিটকে যায়। তুমি এটা আর একটা সহজ উদাহরণ দেখো। তুমি হাতের ভিতরে পানি নাও, তোমার হাতটা পানির মধ্যে এভাবে চুবায় ফেলো, হাতটা ভেজাও, ভেজানোর পরে তুমি হাতটা এইভাবে ঘুরাও, পানি ছিটকে যাবে কিনা? 100% পানি ছিটকে যাবে। তোমার আরো সহজ উদাহরণ দিলাম। তুমি একটা ফুটবলকে হচ্ছে পানিতে ভেজাও, ফুটবলের চারপাশে পানি পড়ে থাকবে, ওই ফুটবলকে তুমি এভাবে ঘুরাবা, দেখবা পানিগুলো ছিটকে সব বাইরে চলে যাবে। এই যে পানিগুলো ছিটকে বাইরে যাচ্ছে কেন? কারণ পৃথিবী যখন ঘুরতেছে তখন একটা শক্তি তৈরি হচ্ছে কেন্দ্রের বিপরীত দিকে। কেন্দ্র কোথায়? পৃথিবীর মাঝখানে। আর এই পানিটা ছিটকে যাচ্ছে কোন দিকে? বাইরের দিকে। এই যে কেন্দ্রের বিপরীত দিকে একটা শক্তি তৈরি হচ্ছে, যে শক্তির কারণে পানিগুলো ছিটকে যায়, ওই শক্তির নাম হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। এইটা পৃথিবী যেহেতু ঘুরতেছে, তো পৃথিবীরও আছে। পৃথিবীর চারপাশে যে পানিগুলো আছে, তাহলে পৃথিবীর ঘোরার ফলে এই পানিগুলো কি ছিটকে যেতে চায়? কথা হচ্ছে ছিটকে যাবে কোথায়? ছিটকেও যাবে কোথায়? মনে করো আমি হচ্ছে আমার হাতটা ভিজায় এটা ঘুরাইলাম, এই পানিটা ছিটকে কোথায় পড়বে? মাটিতে পড়বে। কারণ আমার হাতের তুলনায় এই পৃথিবীর মাটি অনেক বেশি আকর্ষণ ক্ষমতার অধিকারী। আমার হাত তো একটা পুচকে হাত, কিন্তু যখন আমি পৃথিবীকে মহাবিশ্বে কল্পনা করব, তখন এই মহাবিশ্বে এই পৃথিবীর আশপাশে পৃথিবীর চাইতে বড় শক্তিশালী কোনো জিনিস নাই, যারা হচ্ছে আকর্ষণ করে এই পানিটাকে তাদের কাছে নিয়ে চলে যাবে। যেমন চাঁদ, ও আকর্ষণ করছে বাট পানি ওর কাছে নিতে পারে নাই, পানিটা এখানে হালকা শুধু ফুলে উঠছে জাস্ট। যদি আরো বেশি আকর্ষণ হইতো তাহলে সব পানি চাঁদের কাছে পড়ে যাইতো, বাট ওইটুকু আকর্ষণ তো নাই, কারণ ওইটুকু আকর্ষণ পৃথিবীর আছে। তাই পৃথিবীর এখান থেকে তুমি ছিটকে যেতে চাও, ফুলে উঠতে চায়, বাট পৃথিবীটা ছেড়ে সে যেতে পারে না, কারণ পৃথিবী তাকে ধরে রাখছে। তো এরকম ভাবে যখন পৃথিবী ঘুরে, তখন যে পানিগুলো যে ছিটকে যেতে চায়, ছিটকে যাওয়ার তো কোনো জায়গা পায় না, তখন ছিটকে যাওয়ার একটা ভাব ধরে, মানে হালকা করে শুধু ফুলে ওঠে, শুধু ফুলে ওঠে। বুঝতে পারছো? তো এই জন্য এইখানে যে জোয়ারটা হইলো, এই জোয়ারটা শুধুমাত্র চাঁদের আকর্ষণেই হয় নাই। এই আকর্ষণের সাথে সাথে সেখানে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তিটাও ছিল, মানে পানি যে ছিটকে যাওয়ার প্রবণতা এটাও ছিল। কিন্তু এখান থেকে পানিটা বেশি করে এই চাঁদের আকর্ষণে চলে গেছে বইলা এইখানে আর কেন্দ্রের শক্তিটার হচ্ছে ওইভাবে প্রকাশ ঘটে নাই। কিন্তু এই পাশে কিন্তু কেন্দ্রাতিক শক্তিটার আবার প্রকাশ ঘটে গেছে। কেন প্রকাশ ঘটছে? আরেকটা কারণে। শুধুমাত্র কি ব্যাপার, কলম কোথায় রাখলাম, পাইছি। এইখানে যেমন চাঁদের আকর্ষণ আছে, সূর্যেরও কিন্তু একটা ক্ষীণ আদর্শ আছে, ছোট্ট একটা সূক্ষ্ম আদর্শ কিন্তু আছে, মানে আকর্ষণ কিন্তু আছে। আকর্ষণ মূলত চাঁদেরটা বেশি, তাই চাঁদের আকর্ষণেই মেইন জোয়ার গুলা হয়।
বাট এই পাশে যেহেতু চাঁদ আকর্ষণ করতেছে, বিপরীত পাশে তো আর চাঁদ আকর্ষণ করতে পারতেছে না। তো বিপরীত পাশে যদি চাঁদ আকর্ষণ না করে, তখন এই পাশে ওই সূর্যের আকর্ষণটা এখানে হচ্ছে সক্রিয় হয়ে ওঠে। তখন এই পানিগুলো হালকা করে এই পাশে ফুটে ওঠে। প্লাস কেন্দ্রাতিক শক্তির পানিটা যে ছিটকে যাওয়ার প্রবণতা, ওইটাও এখানে কাজ করে। সেই এই পানিটা ফুলে ওঠে। তৃতীয়ত আরেকটা কারণ আছে, মনোযোগ দিও। তৃতীয় কারণটা হচ্ছে, চাঁদ কি শুধুমাত্র পানিকেই আকর্ষণ করতেছে? এই পৃথিবীকে টানতেছে না তার দিকে? পৃথিবীকেও তো টানতেছে। তো এই পৃথিবী চাঁদের দিকে যাচ্ছে না, কিন্তু হালকা করে তো যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে, তাই না? হালকা করে তো একটু প্রবণতা হতে পারে। মনে করো সামান্য একটু গেল। এখন কথা হচ্ছে, এই পাশের যে পানিগুলো আছে, এই পানি তো পৃথিবীর সাথে শক্তভাবে লেগে নাই। যেই কারণে এই চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর পড়লেও এই পাশের পানির উপরে সেই চাঁদের আকর্ষণ পড়ে না। এই কারণে এই পানিগুলো কেন্দ্রাতিক শক্তিটা এখানে বেশি হয়ে যায়। তাই এই পানিটা এখানে এই পাশে, আবার এই পানিটা বেশি ফুলে ওঠে। এই জন্য দেখা গেছে, এক পাশে চাঁদের আকর্ষণ প্রবল যখন হয়, ঠিক তার বিপরীত পাশে কেন্দ্রাতিক শক্তিটা প্রবলভাবে কাজ করে। এই জন্য এইখানে যেই লেভেলের জোয়ার হয়, এই পাশেও সেই একই লেভেলের জোয়ার হয়। তার মানে বুঝতে পারতেছো যে পৃথিবীকে যদি আমরা চারটা ভাগে ভাগ করি, চারটা পাশে ভাগ করি, তাহলে এক পাশে চাঁদের আকর্ষণের কারণে একটা সরাসরি জোয়ার হচ্ছে। আর এই জোয়ারটার নাম হচ্ছে, যেহেতু চাঁদের সরাসরি আকর্ষণে হচ্ছে, তাই এইটার নাম প্রত্যক্ষ জোয়ার। এইটার নাম প্রত্যক্ষ জোয়ার। আর এই বিপরীত পাশে চাঁদের সরাসরি আকর্ষণে জোয়ার হচ্ছে না, কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীকে হালকা করে তার দিকে টান দিছে, তাই এই পাশে পৃথিবীর কেন্দ্রাতিক শক্তিটা বেশি কাজ করছে। তাই এখানে আরেকটা বড় জোয়ার হয়েছে। এইটাকে বলা হচ্ছে পরোক্ষ জোয়ার। পরোক্ষ জোয়ার। অনেক সময় প্রত্যক্ষ জোয়ারকে বলা হয় হচ্ছে মুখ্য জোয়ার, আর এটাকে বলা হচ্ছে গৌণ জোয়ার। তার মানে একই সময়ে পৃথিবীর দুই পাশে জোয়ার হয় এবং বাকি দুই পাশে ভাটা হয়। বুঝতে পারছো কেন জোয়ার হয়, কেন ভাটা হয়? আশা করি এখন তোমাদের আর এই কনফিউশনটা নাই। এবং জোয়ার কি কি? চাঁদের সরাসরি আকর্ষণে যেখানে জোয়ার হয় সেটা হচ্ছে প্রত্যক্ষ বা মুখ্য জোয়ার। ঠিক তার বিপরীত পাশে যে জোয়ারটা হয়, এটার নাম হচ্ছে পরোক্ষ জোয়ার বা গৌণ জোয়ার। আর যে দুই পাশে জোয়ার হয়, তার বিপরীত দুই পাশে, যেহেতু এই পানিগুলোই এই পাশে আর এই পাশে চলে গেছে, এই পানিগুলোই এই পাশে আর এই পাশে চলে গেছে, তাই এখানে একটা ভাটা হয়, এখানে একটা ভাটা হয়। তার মানে পৃথিবীর উপরে সূর্যের আকর্ষণও আছে, চাঁদের আকর্ষণও আছে, কিন্তু চাঁদের আকর্ষণ পৃথিবীর উপরে বেশি। এর কারণ কি? কারণ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব অনেক কম। সূর্যের তুলনায় ডাবল আকর্ষণ চাঁদের। এবং পৃথিবীর সকল বস্তুর উপরেই চাঁদ আকর্ষণ করে, কিন্তু সকল বস্তু ফুলে ওঠে না, কারণ প্রত্যেকটা বস্তু পৃথিবীর সাথে একদম শক্তভাবে লেগে আছে। শুধু পানি শক্তভাবে লেগে নাই, এজন্য পানিটা একটু ফুলে ওঠে। তার মানে পৃথিবীর এই যে জোয়ার ভাটার সাথে সম্পর্কিত শক্তি কি কি? মহাকর্ষ শক্তি আর কেন্দ্রাতিক শক্তি। এই দুইটা শক্তি মূলত জোয়ার এবং ভাটা ঘটায়। এখন কথা হচ্ছে, জোয়ার ভাটার আমরা প্রকারভেদগুলো দেখব, এবং সেই সাথে আমরা দেখব যে এই যে এখানে একটা জোয়ার হচ্ছে, এই জায়গার নাম যদি আমি দেই যে ক, মনে করো এই জায়গার নাম হচ্ছে ক, তার মানে ক স্থানে এখন কি জোয়ার হচ্ছে? প্রত্যক্ষ বা মুখ্য জোয়ার হচ্ছে। তাহলে কতক্ষণ পরে ক স্থানে আবার মুখ্য জোয়ার হবে? মনে করো চাঁদ এই মুহূর্তে ক এর এখানে আসছে, একটু বড় চাঁদ এদিক চলে যাবে, তখন এইখানে হবে মুখ্য জোয়ার চাঁদের নিচে। তারপরে এই পাশে চলে গেলে এখানে হবে মুখ্য জোয়ার, আবার এখানে আসলে এখানে হবে আবার মুখ্য জোয়ার, এইখানে হবে আবার মুখ্য জোয়ার। তার মানে কতক্ষণ পরে পৃথিবীর একটা জায়গা ঠিক পুনরায় চাঁদের নিচে চলে আসে। মনে করো আমি একটা মাঠে হচ্ছে আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, একটা এরকম একটা মাঠ, যে মাঠের এই জায়গাতে হচ্ছে পানি রাখা আছে খাওয়ার জন্য, বিশুদ্ধ খাবার পানি, মনে করো খাবার পানি রাখা আছে।
আমি হচ্ছে এখানে দৌড় দেওয়া শুরু করলাম, এই জায়গা থেকে, এখান থেকে আমি দৌড় দেওয়া শুরু করলাম। এখন আমি এখান থেকে যাইতে শুরু করছি, যাচ্ছি 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 যাচ্ছি। আমি কতক্ষণ পরে আবার পানি পাবো? যতক্ষণ পরে আমি আবার ঘুরে এই আগের জায়গায় আসব, তাই না? যখন আমি ঘুরে যখন এই আগের জায়গায় আসবো তখনই কিন্তু আবার আমি পানি খাইতে পারবো। এই একই জিনিসটা হচ্ছে পৃথিবীর কোনো জায়গা যখন চাঁদের ঠিক নিচে থাকে তখন সেখানে মুখ্য জোয়ার হয় বা বড় জোয়ারটা হয়। পৃথিবী তো ক্রমান্বয়ে ঘুরতেছে, নিজে নিজে ঘুরতেছে না? সো নিজে নিজে ঘুরতেছে বইলা একটা জায়গার উপরে চাঁদ আছে, তো পৃথিবী ঘুরতে 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 আবার ওই জায়গাটা যখন চাঁদের সামনে আসবে তখন সেখানে আবার জোয়ার হবে। কথা হচ্ছে পৃথিবী 1 চক্কর দিতে কতক্ষণ লাগে? 24 ঘন্টা লাগে। তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে পৃথিবীর, মনে করো চাঁদ হচ্ছে, মনে করো আমার মাথাটা হচ্ছে চাঁদ, ঠিক আছে? মাথাটা চাঁদ, পৃথিবী এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতেছে। এখন আমার মাথা আছে ঠিক আফ্রিকার সামনে, মানে আমার মাথার নিচে এখন আফ্রিকা আছে, তার মানে আফ্রিকাতে মুখ্য জোয়ার হচ্ছে। এইভাবে ঘুরতে শুরু করলো। আবার আফ্রিকা আমার মাথার নিচে কখন আসবে? ঠিক 24 ঘন্টা পরে, তার মানে 24 ঘন্টা পরে এখানে আবার মুখ্য জোয়ার হবে। কিন্তু কথা হচ্ছে আমার মাথাটা যদি চাঁদ হয়, শুধু কি পৃথিবী ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে না? চাঁদও তো আস্তে 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 পৃথিবীর চারপাশে ঘুরতেছে, তাই না? এখন চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে তার সময় লাগে 27 দিন, আর পৃথিবীর নিজে একটা চক্কর মারে 24 ঘন্টার মধ্যে। তার মানে 24 ঘন্টা পরে ওই একই জায়গা চাঁদের নিচে আসে, কিন্তু আইসে দেখে যেহেতু 27 দিনে একটা চক্কর দেয়, চাঁদ কিছুটা এদিক চলে গেছে। এই জন্য এই জায়গাটার আরো 52 মিনিট লাগে ঠিক চাঁদের নিচে আসতে। তার মানে 24 ঘন্টা 52 মিনিট পরে পৃথিবীর একটা জায়গা পুনরায় চাঁদের নিচে আসতে পারে। আর চাঁদের নিচে আসা মানে সেখানে মুখ্য জোয়ার হওয়া। তার মানে একটা জায়গায় মুখ্য জোয়ার হয়েছে, ওই জায়গায় আবারও মুখ্য জোয়ার হবে ঠিক 24 ঘন্টা 52 মিনিট পরে। এই ব্যাপারটা একটু পরে বোঝাচ্ছি। তার আগে হচ্ছে জোয়ার ভাটার শ্রেণী বিভাগ বা এই ব্যাপারগুলো একটু দেখাই। মুখ্য জোয়ার আমরা বুঝে ফেলছি, ওরে কি করলাম, মুখ্য জোয়ার আমরা বুঝে ফেলছি, গৌণ জোয়ারও বুঝে ফেলছি। এবার ভরা কটাল এবং মরা কটালটা আমাদের বুঝতে হবে। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ। যেহেতু আমি আগের ইয়েতে চলে যাই, মানে ব্যাপারটা, এটাকে যদি আমি সূর্য বানাই, মনে করো এটা হচ্ছে সূর্য, এটা সূর্য, তারপরে হচ্ছে এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে চাঁদ। যেহেতু এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরতেছে, সো এইভাবে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা তৈরি হয় যখন চাঁদ থাকে এইখানে, সূর্য থাকে এইখানে, পৃথিবী থাকে এইখানে, মানে তখন এরকম সমকোণের মতো অবস্থা হয়, এরকম অবস্থা তৈরি হয়। এখন এই অবস্থা তৈরি হলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এই সময় চাঁদের নিচে বড় জোয়ার হচ্ছে, তাই না? এখানে বড় জোয়ার হচ্ছে, এইখানেও বড় জোয়ার হওয়ার কথা, আর এই জায়গায় ভাটা হওয়ার কথা, তাই না? এখানে ভাটা হওয়ার কথা। কিন্তু দেখো তো এখানে কি ভাটা, বড় কোনো ভাটা হবে? হবে না। কারণ এই যে সূর্যের তো একটা আকর্ষণ আছে, এই আকর্ষণের কারণে ও কিছু পানি তার দিকে এভাবে উঠায় ফেলছে, তাই এখানে প্রবল ভাটা হয় না, মানে কিছু পানিকে চাঁদের দিকে সে যাইতে দেয় নাই, যে কারণে এই জোয়ারটাও বড় জোয়ার হবে না, এই ভাটাটাও বড় কোনো ভাটা হবে না। কিন্তু ঘুরতে ঘুরতে যখন এইরকম অবস্থানে আসে, সূর্য, চাঁদ, পৃথিবী, তাহলে এই জায়গাটাতে চাঁদেও আকর্ষণ করে, সূর্যও আকর্ষণ করে, তখন এই জোয়ারটা কিন্তু অনেক বড় হয়। আর এই পাশে বড় জোয়ার হওয়া মানে কি? তার বিপরীত পাশেও বড় জোয়ার হওয়া। এই যে বড় জোয়ার হয়ে গেল যখন একই সাথে চাঁদ এবং সূর্য দুজনই টানে, সেটাকে বলা হচ্ছে ভরা কটাল, মানে খুব কঠিন লেভেলের একটা জোয়ার হয়েছে। বুঝতে পারছো? কঠিন জোয়ার হয়েছে, এবং দুই পাশে তখন ভাটাটাও কঠিন লেভেলের ভাটা হয়। আবার যখন চাঁদ ঘুরতে 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 এইখানে চলে আসে, তখন আবার সে উল্টাপাল্টা বাঁধে। চাঁদ তার দিকে কিছু টানে, সূর্য তার দিকে কিছু টানে, তখন বড় জোয়ার হইতে পারে না, মরা কটাল হয়। বাট আবার যখন চাঁদ এইখানে অবস্থান করে, তখন দেখো এইদিকে চাঁদ ইচ্ছা মতো টানতেছে, এদিকে সূর্য ইচ্ছা মতো টানতেছে, তার মানে দুই পাশেই তখন বড় জোয়ার হচ্ছে।
এটাকে বলা হবে আবার ভরা কটাল। তার মানে এই যে ছবিটা এখন দেখো, পৃথিবী, চাঁদ, সূর্য একই রেখায় আছে। সো একই রেখায় থাকলে জোয়ার অনেক বড় হবে, এটাকে বলা হবে ভরা কটাল। আবার ঘুরতে ঘুরতে মনে করো চাঁদ আছে উপর দিকে, সূর্য আছে এক কোণায়, এটা সমকোণে অবস্থান করতেছে, তখন জোয়ার অত বেশি বড় হবে না, এটা হচ্ছে মরা কটাল। তার মানে ভরা কটাল মরা কটাল আমরা এখান থেকে বুঝলাম। এখন আমাদের সেই ঐতিহাসিক সময় জোয়ার ভাটার যে সময়ের ব্যবধানটা হচ্ছে আমাদের এখানে বুঝতে হবে। তো সময়ের ব্যবধানটা বোঝার জন্য আমি ইতিমধ্যে একটা হিন্টস তোমাদের দিয়ে ফেলেছি। এখানে দেখো চমৎকার একটা সি বিচের ছবি দেওয়া আছে। আমরা এই দৃশ্যের সাথে মোটামুটি কম বেশি সবাই পরিচিত। এই সি বিচ গুলাতে কি হয়, যখন জোয়ার থাকে তখন পানি একদম এই যে উপর পর্যন্ত চলে আসে, ভাটার সময় পানিটা অনেক দূর নেমে যায়, তাই না? আমরা যারা কক্সবাজার যারা ঘুরতে গিয়েছো তোমরা হয়তো ব্যাপারটার সাথে পরিচিত, কুয়াকাটায় যারা ঘুরতে গিয়েছো তোমরা হচ্ছে পরিচিত, সেন্ট মার্টিনে গেলে আরো বেশি পরিচিত, তাই না? তো এখন আমরা সময়টা দেখি, খেয়াল করে দেখো, চন্দ্র পৃথিবীকে 27 দিনে একবার প্রদক্ষিণ করে। চন্দ্র কি করে, আমি এখানে আবার হচ্ছে সেই আগের প্রসেসে ফিরে যেতে হবে, কারণ এটা বোঝানোর জন্য আমার সেই ম্যাপ লাগবে। এইটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী। মনে করো এইভাবে চক্কর ঘুরতেই পারে চাইলে। এটা পৃথিবী, আর চন্দ্রের, মনে করো এইটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে চন্দ্র। বোঝার চেষ্টা করো, চন্দ্র কি করে, পৃথিবীকে, এই যে পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে তার সময় লাগে হচ্ছে, আমি একটা কক্ষপথ এঁকে দেওয়ার চেষ্টা করি। মনে করো সে এই পথে ঘুরে, ঠিক আছে? এই পথে সে ঘুরে, তো এই পথে ঘোরার সময় সেই যে চারপাশে যখন একবার ঘুরে আসতে তার সময় লাগে 27 দিন। 27 দিন লাগে। তার মানে ও হচ্ছে মনে করো এই জায়গা থেকে তার যাত্রা শুরু করেছে, এখন সে এইখানে অবস্থান করতেছে। এইখানে অবস্থান করলে ঘটনাটা কি ঘটবে, এইখানে চাঁদ আছে মানে তার নিচে এখন বড় একটা জোয়ার হইতেছে, তাই না? বড় একটা জোয়ার হইতেছে। চাঁদ যখন এইভাবে ঘুরতে থাকবে, চাঁদের এই পুরো জায়গা ঘুরতে 24 মানে পুরো 27 দিন সময় লাগে। আর পৃথিবী কি করে, পৃথিবী নিজে কিন্তু 24 ঘন্টা পর পর একটা করে চক্কর দেয়, পুরো 24 ঘন্টা একটা করে চক্কর দেয়। মানে এই যে এই জায়গাটা এখন এইখানে আছে, 24 ঘন্টা পরে সে চক্কর মেরে আবার এখানে চলে আসবে, তাই না? 24 ঘন্টার মধ্যে এটা চক্কর দিয়ে পৃথিবীর অবস্থানটা আবার এখানে আসবে। কিন্তু বুঝো কিন্তু, আর চাঁদ কি করে, 27 দিনে এক চক্কর দেয়, তাই না? চাঁদ হচ্ছে 27 দিনে একটা চক্কর দেয়। তাহলে 27 দিনে একটা চক্কর দিলে ও 24 ঘন্টায় তো আর কিছু একটা চক্কর দিবে, তাই না? তার মানে ও কি আস্তে আস্তে যায় না, 24 ঘন্টায় মনে করো এইটুকু যায়, পরের 24 ঘন্টায় এইটুকু, তারপরে 24 ঘন্টা, এইভাবে একটু একটু করে আগাইতে আগাইতে, তার মানে পৃথিবী যখন একটা চক্কর দিতেছে নিজে নিজে, ওই সময়ের ভিতর চাঁদ কি করতেছে, এইটুকু আগায় যাচ্ছে, পৃথিবীর একটা চক্কর শেষ। বুঝো, যদি এমন হইতো যে চাঁদ এখানে স্থির আছে, মনে করো চাঁদ এখানে স্থির আছে, তাহলে কি ঘটনা ঘটতো, এই যে এই জায়গাটা, পৃথিবীর এই জায়গাটা, পৃথিবীর এই জায়গাটা 24 ঘন্টা পর পর বারবার চাঁদের নিচে আসতো, তাই না? তাহলে সাধারণভাবে দেখা যায় তো এই জায়গা যেহেতু চাঁদের নিচে আছে, তাহলে এখানে এখন জোয়ার হচ্ছে। এখানে জোয়ার হওয়া মানে কি, ঠিক তার বিপরীত পাশেও জোয়ার হচ্ছে, এখানেও জোয়ার হচ্ছে, আর এখানে হচ্ছে ভাটা, এই পাশেও হচ্ছে ভাটা, এই পাশেও ভাটা হচ্ছে। যদি এমন হতো যে চাঁদ এই জায়গায় স্থির, তাহলে কি হইতো, ঠিক 24 ঘন্টা পরেই এই জায়গাটা আবার চাঁদের নিচে চলে আসতো। তার মানে এই একটা জায়গায়, এই জায়গার নাম হচ্ছে ক হয়, এই ক নামক জায়গায় মুখ্য জোয়ার হইতো ঠিক 24 ঘন্টা পরে। আবার এই যে খ নামক জায়গা, এই জায়গাটাতে গৌণ জোয়ার হইতো ঠিক 24 ঘন্টা পরে, তাই না? এবং এই ক নামক জায়গা ক্ষয়ের স্থানে কতক্ষণে আসতো, 24 ঘন্টায় যদি এক চক্কর হয় তাহলে এটা তো হচ্ছে অর্ধেক চক্কর, তার মানে 12 ঘন্টায় এসে এখানে চলে আসতো। তার মানে ক নামক জায়গাতে যখন মুখ্য জোয়ার হইতো, মানে যখন সে চাঁদের নিচে অবস্থান করতেছে, ঠিক তার 12 ঘন্টা পরে সে চাঁদের বিপরীত পাশে চলে আসতো।
12 ঘন্টা পরে সেখানে গৌণ জোয়ার হইতো। তার মানে একটা জায়গাতে যে 2 বার করে জোয়ার হয়, মানে 2 বার করে বলতে একটা জায়গায় 2টা মেইন জোয়ার হয়, তাই না? মানে এই যে এই জায়গাতে যখন তার বিপরীত পাশে আসতো কত ঘন্টা করে? 12 ঘন্টা পরে। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় যদি চাঁদ যদি স্থির থাকতো, তাহলে যে কোনো একটা জায়গায় ঠিক 12 ঘন্টা পর পর জোয়ার হইতো, যদি চাঁদ যদি স্থির থাকতো। বুঝতে পারছো এটুকু? কিন্তু কথা হচ্ছে চাঁদ কি স্থির আছে? চাঁদ তো স্থির নাই। মনে করো এই ক নামক স্থানটা 24 ঘন্টায় এক চক্কর দিয়ে আবার সে তার আগের জায়গাতে ফিরে আসছে, কিন্তু এই 24 ঘন্টায় চাঁদ কিন্তু থেমে নাই। চাঁদ কি করছে? ও এই জায়গা থেকে আস্তে 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 এইটুকু আগায় গেছে। বুঝো? তাহলে এই ক নামক জায়গাটা কি 24 ঘন্টা পরে আইসা ও কি 24 ঘন্টা পরে চাঁদের নিচে আসতে পারছে? আসতে পারে নাই। তাহলে চাঁদের নিচে যেহেতু আসতে পারে নাই, চাঁদের নিচে না আসলে তো মুখ্য জোয়ার হবে না বা জোয়ার হবে না। ওই চাঁদের নিচে যাওয়ার জন্য তার কিন্তু এখান থেকে আরো এই যে এইটুকু পথ তার সামনে আগাইতে হবে। তার মানে 24 ঘন্টা পরে সে এই জায়গায় আসছে, কিন্তু তার জোয়ার হওয়ার জন্য তার আরো এইটুকু জায়গা সামনে যাইতে হবে, তাহলেই সেখানে আবার জোয়ার হবে। এবং এই জায়গাটুকু যাইতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে হচ্ছে 52 মিনিট। 52 মিনিট মানে সে 13 ডিগ্রি পর্যন্ত চাঁদ আগায় গেছে। এখন তার মানে কি হলো? তাহলে ক নামক স্থানে মনে করো 12টার সময় একবার জোয়ার হয়েছিল, 12টার সময় জোয়ার হয়েছিল দুপুর 12টার সময়। তাহলে 24 ঘন্টা পরে পরের দিন কিন্তু দুপুর 12টার সময় ক নামক জায়গা আবার আগের জায়গায় আসছে, কিন্তু আয়শা দেখছে তার উপরে চাঁদ নাই, চাঁদ আরো 13 ডিগ্রি সামনে সরে গেছে। তার মানে 24 ঘন্টা পরে আয়শা দেখছে চাঁদ নাই, মানে কি তখনও তার জোয়ার হচ্ছে না। সে আর একটু আগায় গেল, আরো 52 মিনিট পরে যখন সে চাঁদের নিচে যাইতে পারলো, তখন সেখানে আবারও জোয়ার হইল। তার মানে একটা জায়গায় একবার মুখ্য জোয়ার হওয়ার ঠিক কতক্ষণ পর আবার মুখ্য জোয়ার হইতেছে? 24 ঘন্টা 52 মিনিট পরে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওই যে চাঁদ সরে যাচ্ছে। এখন মনে করো যে তাহলে কয়টা জোয়ার হলো? পরের দিন 12টা 52 মিনিটে হয়েছে। এখন এই যে 12টা 52 মিনিট, এখানে পরের 24 ঘন্টায় চাঁদ এই জায়গাটা কি করবে? ক নামক জায়গা আবারও ঘুরে এই জায়গায় আসবে, আইসা দেখবে যে চাঁদ আরো 13 ডিগ্রি সামনে সরে গেছে। তখন তার আরো 52 মিনিট সামনে আসতে হবে। এইভাবে প্রত্যেক 24 ঘন্টা 52 মিনিট পরে গিয়ে একটা জায়গায় পুনরায় মুখ্য জোয়ার হয়। তাহলে মুখ্য জোয়ারের জন্য যদি 24 ঘন্টা 52 মিনিট লাগে, তাহলে তার বিপরীত পাশে যে গৌণ জোয়ার তার অর্ধেক সময় লাগবে। তাহলে তার জন্য লাগবে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। বুঝতে পারছো কতক্ষণ লাগবে? মনে করো এই জায়গা থেকে এই জায়গা অর্ধেক, এক চক্কর মারতে সময় লাগে 24 ঘন্টা, তাহলে অর্ধেক মারতে লাগবে 12 ঘন্টা। আর ওই যে চাঁদ সরে যাওয়ার কারণে আরো 52 ঘন্টা লাগে, সরি 52 মিনিট লাগে, তাহলে ওটার অর্ধেক হবে 26 মিনিট। তার মানে একটা জায়গা মনে করো ক নামক জায়গা, এই ক নামক জায়গা এখান থেকে এইখানে আসতে তার সময় লাগে নর্মালি 12 ঘন্টা। বাট চাঁদ যেহেতু একটু সরে গেছে, তাই আরো 26 মিনিট পার হইতে হবে, তাহলে সেখানে আবার জোয়ার হবে। সো একটা জায়গায় একবার মুখ্য জোয়ার, মুখ্য এবং গৌণ, এই দুইটা জোয়ারের মাঝখানে সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এটা বের হলো। এখন কথা হচ্ছে এখান থেকে এইখান যদি 12 ঘন্টা 26 মিনিট হয়, তাহলে এইটার মাঝখানে তো হবে হচ্ছে ভাটা। এটার মাঝখানে কি ভাটা হবে? তাহলে কি এইখান থেকে এইটুকু যদি 12 ঘন্টা 26 মিনিট হয়, তাহলে এইখানে কি আরো অর্ধেক হয়ে যাবে 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট। তার মানে এই ক নামক স্থানে এখন জোয়ার হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট পরে সে এই জায়গায় চলে আসবে, তখন এখানে হবে ভাটা, মানে ক নামক স্থানে ভাটা হবে। আবারও এই ক নামক স্থানটা আরো 6 ঘন্টা 13 মিনিট পরে এই গৌণ জোয়ারের জায়গায় চলে আসবে। তারপরে হচ্ছে এটা আবারও হচ্ছে এখানে যাবে। এটা আমি আরেকটা নতুন
জিনিসটা। এটা বুঝতে পারলে বাকি সবকিছু কভার হয়ে যাবে। ঠিক আছে? বাকি সবকিছু কভার হবে। বোঝার চেষ্টা করো। ক এই ক নামক জায়গাতে মনে করো এখন হচ্ছে জোয়ার হচ্ছে। এখন এই ক কি ঘুরতেছে, পৃথিবীটা ঘুরতেছে, তাই না? ঘুরতে ঘুরতে সে এই জায়গায় আসলো ঠিক 6 ঘন্টা 13 মিনিট পরে। আইসা দেখলো এখানে, মানে এখানে আসা মানে কি, চাঁদরে তো সে এখানে রাইখা আসছে। এখানে তো চাঁদ আছে। আমি এখান থেকে দেখাই। মনে করো এখানে চাঁদ আছে। বোঝার চেষ্টা করো। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে মুখ্য জোয়ার। এখানে মুখ্য জোয়ার হচ্ছে। এখানে যদি মুখ্য জোয়ার হয় তাহলে এই পাশে কি হচ্ছে, গৌণ জোয়ার হচ্ছে, রাইট? এখানে গৌণ জোয়ার হচ্ছে। এই পাশে কি হচ্ছে, এখানে হচ্ছে ভাটা হইতেছে, এইখানেও ভাটা হইতেছে। এই ক নামক জায়গাটার একটা চক্কর দিয়ে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। আমরা হিসাব করে দেখছি 24 ঘন্টা, যেহেতু চাঁদ একটু সরে যায় তাই 24 ঘন্টা 52 মিনিট পরে সে চাঁদের ঠিক নিচে আবার আসে, সেখানে আবার জোয়ার হয়। তার মানে 24 ঘন্টা 52 মিনিট পরে চাঁদ পুনরায় আরেকটা মুখ্য, মানে এই ক নামক স্থানে আরেকটা মুখ্য জোয়ার পাবে। তাহলে এর অর্ধেক সময়ের মধ্যে সে আরেকটা গৌণ জোয়ার পাবে, মানে সে অর্ধেক সময়ের মধ্যে এইখানে অবস্থান করবে, তারও অর্ধেক সময়ের মধ্যে সে এইখানে অবস্থান করবে। এইখানে অবস্থান করা মানে হচ্ছে ধরো 6 ঘন্টা 13 মিনিট পরে সে এখানে গেল, গিয়ে দেখলো যে এখানে এখন ভাটা চলতেছে, কারণ চাঁদ তো সে ওইখানে রাইখে আসছে। আরো 6 ঘন্টা 13 মিনিট পরে সে এখানে এসে দেখলো ইয়েস এখানে এবার গৌণ জোয়ার চলতেছে। আরো 6 ঘন্টা পরে সে এখানে এসে দেখলো এবার ভাটা চলতেছে। আরো 6 ঘন্টা পরে সে আবার পুনরায় সে চাঁদের একদম নিচে চলে গেল। ততক্ষণে চাঁদ কি করছে, ততক্ষণে চাঁদ এখানে চলে গেছে, আবার সে জোয়ার পাইল। এইভাবে প্রতি 6 ঘন্টা 13 মিনিট পর পর, প্রত্যেকটা 6 ঘন্টা 13 মিনিট পর পর একটা জায়গায়, আমি এখানে লিখে দিই যে এখান থেকে এইখান এইটুকু 6 ঘন্টা 13 মিনিট। তার মানে এখানে জোয়ার, এখানে ভাটা, এর ভিতরে ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। এখানে ভাটা আছে, ভাটা থেকে আবার জোয়ারে আসতে আরো 6 ঘন্টা 13 মিনিট লাগলো। এই জোয়ার থেকে আবার ভাটাতে যাবে 6 ঘন্টা 13 মিনিট লাগবে। এই ভাটা থেকে পুনরায় জোয়ারে যাবে আবার 6 ঘন্টা 13 মিনিট লাগবে। তো এই হচ্ছে মূলত জোয়ার ভাটার যে সময়ের ব্যবধান, সেইটা জটিল ছিল হালকা করে। যদি না বুঝে থাকো আমি বলবো এটা আরেকবার দেখতে, আরেকবার দেখতে, কারণ এর চাইতে একেবারে ভেঙে চুরে তুমি, আমার মনে হয় না আর কোথাও তুমি পাবা, মানে একেবারে খুঁজে পাবা না তুমি ক্লাস, এরকম ক্লাস হচ্ছে খুব একটা খুঁজে পাবা না। আমি হচ্ছে নিজে এটা খুঁজে খুঁজে বের করে এরকম একটা সিস্টেম বের করে তোমাদেরকে বুঝাইলাম। তো তুমি যদি একবারেই বুঝে ফেলো, যদি মনোযোগ 100% থাকে তাহলে তুমি একবারেই বুঝে ফেলবা। যদি একবারে তুমি বুঝে ফেলো তাহলে তো হয়েই গেল। আর যদি একবারে বুঝে না ফেলো তাহলে বলবো তুমি জাস্ট আরেকবার এই অংশটুকু দেখে নিবা এবং নিজে নিজে হচ্ছে খাতায় এঁকে বোঝার চেষ্টা করবা, একদম মাথায় ঢুকে যাবে। এবার হচ্ছে ওই যে ওই শক্তিগুলো, যে শক্তিগুলো নিয়ে আমরা আগেই কথাবার্তা বলেছি, যে জোয়ার ভাটার কারণ এবং এর সঙ্গে সম্পর্কিত। জোয়ার ভাটা কেন হয় আমরা দেখছি হচ্ছে, মানে প্রাচীনকালে মানুষ অনেক কথাই বলতো যেগুলো অবাস্তব, যে এখানে দৈত্য আছে, অমুক তমুক আছে, ইত্যাদি ইত্যাদি। বাট আধুনিক বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই যে পৃথিবী আবর্তন করতেছে এটাই তো মেন কারণ। কারণ পৃথিবী যদি নিজে নিজে না ঘুরতো তাহলে বিভিন্ন জায়গা চাঁদের নিচেও যাইতো না, বিভিন্ন জায়গায় জোয়ার ভাটা হইতো না, তাই না? পৃথিবীর আবর্তন, পৃথিবীর এই যে ঘোরার ফলে একটা কেন্দ্রাতিক শক্তি হয়, যে শক্তির কারণে পানিটা ছিটকে যেতে চায়, এর ফলেও জোয়ার হয়। এটা একটা চন্দ্র সূর্যের আকর্ষণের ফলে জোয়ার হয়। তার মানে এই তিনটে হচ্ছে মেইন কারণ যে কারণে জোয়ার ভাটা সংঘটিত হয়। এখানে আর একটু মানে ক্লিয়ার করে মনে হয় বলে দেওয়া আছে, আমি একটু তোমাদের পড়ে পড়ে শোনাচ্ছি। মহাকর্ষ এবং মধ্যাকর্ষণ শক্তির প্রভাব, মহাবিশ্বের যে কোনো বস্তু, এগুলো আমি আগেই বলে ফেলছি, আমি এখান থেকে যাচ্ছি বইয়ের লাইনগুলো পড়তেছি। মহাবিশ্বের যে কোনো বস্তু আকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তি ধারণ করে। বৃহত্তর বস্তু বেশি আকর্ষণ করে, তবে দূরত্ব বাড়লে আকর্ষণটা কমে যায়। পৃথিবী এবং চন্দ্রের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে জোয়ার ভাটা হয়। বলেছি এগুলা। সূর্য চন্দ্রের চাইতে 2.60 কোটি গুণ বড়। সূর্য অনেক বড়, তার মানে আকর্ষণ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দূরত্ব
এত বেশি এবং চন্দ্র পৃথিবীর কাছাকাছি থাকার কারণে আকর্ষণ সূর্যের চাইতে দ্বিগুণ হয়, এই জন্য চন্দ্রের আকর্ষণটা আমাদের উপরে বেশি। এটা হচ্ছে মেন কারণগুলো মহাকর্ষ শক্তির কারণে, এটা হচ্ছে মেন কারণ সূর্যের জোয়ার ভাটার। সেকেন্ড কারণ হচ্ছে কেন্দ্রাত্মিক শক্তি বা কেন্দ্রাভিমুখী শক্তি। এটা আমি তোমাদের একদম হাতের উদাহরণ দিয়ে বুঝাইছি যে পৃথিবীর দ্রুত ঘূর্ণনের ফলে তরল পদার্থ ছিটকে যাওয়ার যে প্রবণতা সৃষ্টি হয় একে কেন্দ্রাত্মিক শক্তি বলে। চন্দ্রের কারণে ভূপৃষ্ঠের জলরাশির উপর কেন্দ্রাত্মিক শক্তির প্রভাব বেশি। চন্দ্রের কারণে ভূপৃষ্ঠের জলরাশির উপর এই কেন্দ্রাত্মিক শক্তির প্রভাবটা বেশি হয়। এই শক্তির ফলে জলরাশি বাইরে নিক্ষিপ্ত হয় এবং কঠিন ভূভাগ থেকে আলাদা হয়ে যেতে চায়। ফলে কেন্দ্রাত্মিক শক্তিও জোয়ার ভাটা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে। মানে পানিটা যেহেতু ছিটকে যেতে চাচ্ছে, মানে কি ফুলে উঠতে চাচ্ছে, তো জোয়ার ভাটা হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। শক্তিগুলো আমরা দেখলাম যে ওই যে আকর্ষণ শক্তির কথা যেটা বলা হচ্ছিল, যেটা তোমাদের আমি বললাম যে তাহলে পানিটা কেন ছিটকে অন্য কোথাও যায় না। এই যে পৃথিবীর পানিটা ছিটকে যাবে কোথায়, আশপাশে কিছু আছে? কিচ্ছু নাই। তো পানিটা ছিটকে শুধু ফুলে ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়, বাট কোথাও যাইতে পারে না। তো এইখানে একটা ব্যালেন্স তৈরি হয়েছে, প্রত্যেকে আকর্ষণ করতেছে এবং এই আকর্ষণগুলোর কারণে আলটিমেটলি আমাদের এখানে জোয়ার ভাটা হচ্ছে। তো জোয়ার ভাটার প্রভাবগুলো আমরা একটু খুব সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করব। জোয়ার ভাটার বহুত প্রভাব আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সুন্দরবন। এই সুন্দরবনটা গড়ে উঠছে, সুন্দরবন আরেকটা নাম কি? স্রোতজ বনভূমি। স্রোতজ বনভূমি মানে কি? মানে হচ্ছে এই সুন্দরবনে কিন্তু জোয়ারের সময় পানিতে একদম পুরো সুন্দরবন ছেয়ে যায়, গাছপালার ভিতরে পানি ঢুকে যায়, ভাটার সময় আবার সব ফাঁকা হয়ে যায়। তো এই যে একবার পানি আসতেছে আবার নেমে যাচ্ছে, এর ভেতরেও যেই গাছগুলো বেঁচে থাকতে পারে ওই গাছগুলোই মূলত সুন্দরবনের উদ্ভিদ। তুমি দেখো, অসংখ্য নদী হচ্ছে এখান দিয়ে আমাদের এখানে প্রবেশ করছে, তাই না? অসংখ্য নদী আছে। তার মানে যখন জোয়ার হয়, মানে এই পানিগুলো যখন ফুলে ওঠে, তখন এই নদীগুলোতে পানি বৃদ্ধি পায় না। এই পানি বৃদ্ধি পাইতে পাইতে কিন্তু এই পানি একদম এই ভিতর পর্যন্ত ঢুকে যায়। এই নদীর পানিগুলো ভিতরে ঢুকে, তখন এই নদীর পানিগুলা আশপাশে যে ছোট ছোট খাল থাকে, এই যেরকম থাকে, মনে করো যে এইটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? সমুদ্রের ভিতরে এই একটা নদী আইসে নামছে, এই নদীর সাথে এরকম অসংখ্য খাল আছে। এই খালগুলোর মাধ্যমে কি করছে, এটা মনে করো নদী এদিকে চলে গেছে, নদী, এটা হচ্ছে নদী, এগুলো হচ্ছে একটা খাল, যে খালগুলো থেকে পানি নিয়ে এখানে কৃষিকাজ করা হয়। যখন এই সমুদ্রে, এটা হচ্ছে সমুদ্র, এখানে যখন পানিটা বৃদ্ধি পাবে তখন এই পানিটা এখানে ঢুকবে। এই পানিটা যখন বেশি হবে তখন এই পানিগুলো খালে প্রবেশ করবে, এই খালে প্রবেশ করবে। পানি যে প্রবেশ করে ফেলবে তখন এখানে একটা গেটটা বন্ধ করে দিবে, এই পানিটা আটকা পড়বে। এই পানি নিয়ে পরবর্তী এই বিশাল অঞ্চলে কৃষিকাজ করা হবে। এখানে আটকায় দিবে, এই পানি নিয়ে বিশাল অঞ্চলে কৃষিকাজ করা হবে। এই পানি আটকায় চিংড়ির চাষ করা হবে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন কাজ করা হবে। তো জোয়ারের এটা একটা গুরুত্বপূর্ণ দিক। মনে করো এই নদীর তীরে একটা বন্দর আছে, তো এই বন্দরে যে জাহাজগুলো প্রবেশ করবে, যখন জোয়ার হবে তখন পানিগুলো ভিতরে যখন ঢুকতে থাকবে ফুলে, এই স্রোতে স্রোতে জাহাজ ইজিলি এই বন্দরে চলে আসতে পারবে। আবার যখন পানিটা যখন ভাটা হবে, পানি যখন এদিকে নেমে যাবে, তখন এই ভাটার টানের সাথে এখান থেকে জাহাজগুলো কিন্তু ইজিলি বেরো হয়ে যেতে পারবে। তো বন্দরে জাহাজ আনা এবং যাওয়া, এই দুইটা ক্ষেত্রে জোয়ার ভাটা খুবই চমৎকার ভূমিকা রাখে। সেই সাথে নদীর পানি তো সারা বছর এদিক দিয়ে আসতেই থাকে, তাই সাগরে পড়তে থাকে। এই পানিগুলোর সাথে পলি মাটি আসে, কর্দম আসে, এগুলো আইসা এই নদীর মুখটা মাঝে মাঝে বন্ধ করে দিতে চায়, কিন্তু জোয়ারের ফলে একটা প্রবল স্রোতের সৃষ্টি হয়, ফলে এই নদীর মুখ সবসময় পরিষ্কার থাকে, ময়লা আবর্জনা এখানে জমে না, নদীর নাব্য থাকে। এগুলো হচ্ছে জোয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারণ। এখানে দেখো ভেঙে ভেঙে লেখা আছে, নদীর আবর্জনা পরিষ্কার হয়, মোহনায় পলি সঞ্চিত হতে পারে না, নদী খাত গভীর হয়, পানি আটকে সেচ দেয়া যায়, জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব। যে স্রোতের সৃষ্টি হচ্ছে, স্রোতটাকে কাজে লাগায় জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যদিও এখনো এটা হয়ে ওঠেনি। শীত প্রধান দেশে নদী চলাচলের অনুকূলে থাকে, শীত প্রধান দেশে নদীর পানি তো বরফ হয়ে যায়। তো জোয়ার ভাটাটা থাকলে হয় কি, পানির একটা স্রোত সবসময় থাকে, তো পানিটা বরফ হয়ে উঠতে পারে না, তো এখানে নদীটা চলাচলের উপযোগী থাকে। বড় জাহাজ জোয়ারের সময় বন্দরে নোঙর করতে পারে, লবণ চাষ করা সম্ভব হয়, ওই যে পানি আটকায় সেখান থেকে লবণ চাষ করা যায়। বর্ষাকালে
জোয়ারের বান হতে দেখা যায়। তবে বর্ষাকালে যখন এমনিতে নদীতে পানি বেশি থাকে, তখন যদি আবার জোয়ারের পানিটা ঢোকে, তখন বাঁধ-টাধ ভেঙে বিরাট বন্যা তৈরি হয়ে যায়। ঠিক আছে? এটা আবার একটা বাজে প্রভাব। এরই মাধ্যমে ক্লাসটা শেষ হয়ে গেল এবং আমি চেষ্টা করেছি তোমাদের যে এই অধ্যায়টা, যেহেতু তোমাদের সবচাইতে চিন্তার অধ্যায় বিজিএস এর, সো এই চিন্তাজনক অধ্যায়টাকে আমি সহজভাবে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি এবং আমি জানি না ঠিক কতটুকু পেরেছি। যদি আসলেই পেরে থাকি কমেন্টে একটু জানায় যায়ও। এবং আমি আবারও বলছি যে এই অধ্যায়ের টপিকগুলো একদম সহজ না। তো একদম সহজ না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে তোমার বোঝার জন্য একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। এই এফোর্টটুকু তুমি যদি বাড়ায় দাও তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। কারণ অনেক সহজভাবে বলার চেষ্টা করেছি। হাতে গ্লোব নিয়ে দেখিয়েছি। বিভিন্ন জায়গার ম্যাপ-ট্যাপ এঁকে এগুলা ঘুরায়, ঘুরায় দেখাইছি। সো এই জায়গা থেকে তুমি যদি নিজে থেকে এফোর্টটা বাড়ায় দাও বা একটা জিনিস তুমি একবার না বুঝে তুমি যদি আরেকবার দেখো, তুমি এখান থেকে 100% বুঝে ফেলতে পারবে। কারণ দেশের প্রায় হাজার, হাজার শিক্ষার্থীদেরকে আমি এই প্রসেসে বুঝাইছি। তারা খুব মনোযোগ দিয়ে বুঝেছে এবং তারা অনেক বেশি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে। সো তোমরাও পারবা। ঠিক আছে? দেখো এখানে কিছু লাইন লিখেছি আমি নিজে থেকে লিখেছি যে সবার মধ্যেই প্রতিভা আছে, সবার মধ্যেই মেধা আছে। প্রতিভা, মেধা দুইটাই সবার মধ্যেই আছে। কিন্তু সব জায়গাতে উপযুক্ত পরিবেশ নাই। সমস্যা হচ্ছে তোমার মেধা এবং প্রতিভাকে বিকশিত করার জন্য সব জায়গায় উপযুক্ত পরিবেশ তুমি পাবা না। এটা একটা সমস্যা। কিন্তু এই সমস্যার চাইতে বড় সমস্যা হচ্ছে প্রতিভা বিকাশের আগ্রহ এবং ইচ্ছা সবার মধ্যে নাই। অনেকে জানেই না তার কি প্রতিভা আছে। অনেকে জানেই না তার মেধাটা কত বেশি প্রখর। কারণ তার ওই ইচ্ছাই কখনো জাগ্রত হয় নাই। তাই আমি বলবো তুমি যদি চেষ্টা করো, তোমার ভেতরের জিনিসটাকে তুমি বের করে আনতে পারবা। কোনো একটা জায়গার পরিবেশ খারাপ, তুমি পরিবেশটাকে তুমি নিজের মতো করে বানিয়ে নিতে পারবা। জাস্ট নিজের ওই ইচ্ছা শক্তিটা লাগবে, ওই আগ্রহটা লাগবে। এবং এই আগ্রহ এবং ইচ্ছা শক্তির জন্য তোমার কি হইতে হবে? পরিশ্রমী হইতে হবে। বুঝতে পারছো? ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় তারা কেমন হচ্ছে? তাদের পরিশ্রম বেশি করে। ধরো একটা ইউনিভার্সিটিতে অনেকেই তো চান্স পায়। একটা ইউনিভার্সিটিতে টপ সাবজেক্ট, সেখানে তো অনেকেই চান্স পায়। বাট এদের ভেতর থেকেও কেউ ফার্স্ট হয়, কেউ অনেক ভালো কিছু করে, কেউ কিছু করতে পারে না। কেন? ওইখানে প্রবেশ করার পরে ওই পরিশ্রমের লেভেল কম বেশি হয়ে যায়। ইচ্ছা এবং আগ্রহের ব্যাপারটা কম বেশি হয়ে যায়। সো তোমরা হচ্ছে তোমাদের জায়গা থেকে নিজে অনেক বেশি বড় হওয়ার যে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেইটা নিজের ভেতর থেকে নিয়ে আসো এবং এইটা তুমি কিভাবে বাস্তবায়ন করতে পারবে সেটা একটু চিন্তা করো, ব্রেনস্টর্ম করো। তাহলে দেখবা তুমি হচ্ছে একদিন অনেক বড় কিছু হয়ে গেছো। তো যাই হোক, আলোচনা শেষ করে দেব। শুরু একদম লাস্টে একটু এইটুকুই বলতে চাই যে এই অধ্যায়টা একবার শুরু থেকে আমরা সৌরজগতের বিভিন্ন উপাদানের পরিচয় জেনেছি, পৃথিবী গ্রহ নিয়ে আলাদা করে জেনেছি। এরপর পৃথিবীতে কোনো জায়গার অবস্থান কিভাবে নির্ণয় করতে হয়, অক্ষরেখা, দ্রাঘিমারেখা, এইটা জেনেছি। আমরা স্থানীয় সময়, প্রমাণ সময় এইটা আলোচনা করেছি। দুইটা স্থানের ভিতর সময়ের পার্থক্য কেন হয় সেটা বুঝেছি। পৃথিবীতে ঋতু পরিবর্তন কেন হয়, কোনো জায়গার তাপমাত্রা কেন কম বেশি হয়, তারপরে হচ্ছে কেন হচ্ছে দিন বড় হয়, রাত ছোট হয়, সেগুলোও আলোচনা করেছি। এবং সর্বশেষ আলোচনা করলাম জোয়ার ভাটা আসলে কেন হয়। তো আশা করি চমৎকারভাবে বুঝেছো এবং যদি বুঝে থাকো তো নিজের বন্ধুদেরকেও বোঝাবা, তাদেরকে একটু সন্ধান জানাবা এখান থেকে এগুলো বুঝে নেওয়ার জন্য এবং পরীক্ষায় ভালো ফলাফল করে এটাই আমরা চাই। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে কোনো এক সময় কোনো একটা জায়গায়। বাই।